ঘোরাঘুরি করতে করতে আবার বেরিয়ে পড়েছিলাম। তবে এ যাত্রায় আমাদের গন্তব্য ভারত মহাসাগরের বুকে নাশপাতি বা আমের আকৃতির এক দেশ, যার নাম শ্রীলঙ্কা। যে দেশটিকে কিনা ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে মান্নার উপসাগর ও পলক প্রণালী। প্রাকৃতিক নৈসর্গ, ঐতিহাসিক ধর্মীয় স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এই এশিয়ার দেশটিতে ক্রঞ্চিপনা নিয়ে আপনাদের জন্য আমার ট্রাভেল ব্লগ সিরিজ পয়েন্ট অফ ভিউ শ্রীলঙ্কা। ঘোরাঘুরি করতে করতে চলে এসেছি আমরা সিলন নামে বিখ্যাত দ্বীপদেশ শ্রীলঙ্কাতে। আজ শ্রীলঙ্কাতে আমাদের দ্বিতীয় দিন। আজকের দিনটি রেখেছি মূলত শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশের বিখ্যাত সব স্থান ঘুরে বেড়ানোর জন্য। আজ মূলত দ্বিতীয় দিন আমাদের শ্রীলঙ্কাতে। আজকের ওয়েদারটা একটু আকাশ দেখবেন মেঘলা মেঘলা টাইপ, জানি না বাকি দিনে কি হবে। আজকে মূলত আমাদের গলে যাবার কথা। আমরা ব্রেকফাস্ট করে একটু পর বেরিয়ে পড়বো গলের উদ্দেশ্যে। এবার মূলত ব্রেকফাস্ট করতে যাবার পালা আমাদের। সকালে উঠেই ফ্রেশ হয়ে ছুটলাম টুরা কালুটারার বুফে ব্রেকফাস্টে। নানান পদের নানান খাবারের আয়োজন রয়েছে এই বুফেতে। এখানে পাবেন শ্রীলঙ্কার নিজস্ব কিছু খাবারের খোঁজ। শ্রীলঙ্কার খাবারের স্বাদ অনেকটাই কিন্তু আমাদের দেশের খাবারের মতোই। এবার মূলত বেরিয়ে পড়লাম, আমাদের অলরেডি কোস্টার চলে আসছে। এবার আমরা যাব কলের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে রেডি হতে না হতেই চলে আসলো আমাদের জন্য নির্ধারিত গাড়ি। শ্রীলঙ্কার ট্রিপের পুরো সময় জুড়ে আমাদের জন্য নির্ধারিত ছিল ট্যুরিস্ট বাস। আমরা মাত্র 10 জন টিম ক্রুঞ্চি এই যাত্রায় ঘুরে বেড়াচ্ছি বিখ্যাত সিলন জুড়ে। অতঃপর পথ চলা শুরু। নানান শহর ও লোকালয় পেরিয়ে সাগরের পাড় ধরে ছুটে চলছি আমরা। একটা দেশের মানুষ ধ্যানে জ্ঞানে ও সভ্যতায় কতটা পরিপূর্ণ তার প্রমাণ পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও পথঘাট থেকে। শ্রীলঙ্কার রাস্তাঘাটের কোথাও দেখতে পারবেন না পোস্টার বা ব্যানার ঝুলে আছে, অথচ আমাদের দেশের পথঘাটের কথা ভাবলেই কষ্ট লাগে। নিজেরাই যদি নিজেদের দেশকে গুছিয়ে না রাখি তবে রাখবে কে? প্রশ্ন রইল সবার কাছে। শ্রীলঙ্কার উপকূলীয় এই অঞ্চলটি ওয়ারডুয়া থেকে টিসাম হারামা পর্যন্ত বিস্তৃত। কালুটারা, বেডুয়ালা, বেন্টোটা, ডেডডুয়া, মাডুগঙ্গা, বালাপিটিয়া, হিক্কাডুয়ার মতো উপকূলীয় অঞ্চলগুলো নিয়েই মূলত এই অঞ্চল গঠিত। প্রথমেই আমরা বিরতি দিলাম মাডুগঙ্গা বোট সাফারির জন্য। বেডডোটা থেকে প্রায় 18 কিলোমিটারের পথ এই মাডুগঙ্গা বোট সাফারি। আমরা মূলত যেখানে আসছি সেটা হলো যে একটি বোট সাফারিতে আর কি, আপনার রিভার সাফারি বলতে পারেন। আর এখানে বোট আছে, এই বড় বড় বোটগুলো নিয়ে মূলত ঢুকে পড়তে হবে এই যে ভিতরে আছে ম্যানগ্রোভ বন, সে বনের ভিতরে। মূলত মাডু নদীর প্রায় 61 হেক্টর জায়গা জুড়েই ম্যানগ্রোভ বন, আর তা নিয়েই মাডুগঙ্গার বোট সাফারি। প্রায় 1.5 ঘন্টার এই বোট সাফারিতে ঘুরে দেখানো হয় 64টির মতো ছোট দ্বীপ। এখানে 1.5 ঘন্টা জার্নির জন্য তারা জনপ্রতি প্রায় 4000 রুপি চার্জ করে, কিন্তু যদি একটু দামাদামি করেন তবে তা কিন্তু 4000 থেকে মাত্র 2500 রুপিতেও নামিয়ে আনা সম্ভব। এই মাডুগঙ্গা রিভার সাফারিতে সোয়াম্প ফরেস্ট ঘোরার সাথে সাথে দেখা যায় দারুচিনির বন, সেই সাথে করা যায় ফিশ স্পা। নদীর ধারেই গড়ে ওঠা সুন্দর রেস্টুরেন্টগুলোতে দিতে পারেন খানিকটা কফির আড্ডা। এখানেই পাবেন বিখ্যাত ক্যাপ্টেন বোট হাউস, সুন্দর এক প্রাচীন জাহাজের জাদুঘর, যেখানে আছে কিনা শত শত বছরের পুরনো সব জাহাজের ব্যবহৃত জিনিসপত্র। যদি চান তবে এখানেও দিয়ে দিতে পারেন খানিকটা আড্ডা।
this is river program we organize. Yes. But you can see on this river, lot of islands and some wildlife live in there, and very ancient Buddhist temple on the island, and 2 caves through the mangrove, and Cinnamon Island also we can visit. And you can see some wild animals, birds, water meadow, and very beautiful nature sceneries. So more than 1 hour, 1.5 hours time can enjoy with nature. Price? Because this is controlled by the our company. Okay, thank you. শ্রীলঙ্কা মানেই যেমন চা তেমনি নারকেল, আর তাই শ্রীলঙ্কা এসে ডাবের পানি না খেলে যে শ্রীলঙ্কা ট্যুর অসম্পূর্ণই থেকে যাবে। ডাবের দাম এখানে 200 রুপি, যা কিনা বাংলা টাকায় প্রায় 80 টাকা। ডাব খেয়ে আমাদের আবার পথ ধরা। এবার পরবর্তী গন্তব্য আমাদের টার্টেল বিচ। শ্রীলঙ্কার হিক্কাদুয়াতে অবস্থিত এই টার্টেল বিচ সকালে, বিশেষ করে সকাল 7টা হতে 9টার মধ্যে প্রচুর পরিমাণে বড় বড় কচ্ছপ চলে আসে এই বিচে। তুলনামূলক ছোট্ট এই বিচটি সারা পৃথিবী থেকে আসা পর্যটকদের পদচারণায় থাকে মুখর সবসময়। স্বচ্ছ পানির পরিষ্কার সাগর সৈকত, যেখানে আছে কিনা সানবাথ সহ আরো নানান অ্যাক্টিভিটি করার সুযোগ। যেখানে কিনা পানিতে সাঁতার কাটতে পারবেন বড় বড় কচ্ছপের সাথেই। আর তাই তো শ্রীলঙ্কা ঘুরতে আসলে এই হিক্কাডুয়ার বিচকে মাস্ট ভিজিট প্লেস হিসেবে লিস্টে রাখতেই হবে। হিক্কাডুয়া ঘুরে আবারও পথ ধরা। এবার সরাসরি গন্তব্য বিখ্যাত গলে। সাগরের ধার ধরে চলে যাওয়া যে পথ ধরে ছুটছি আমরা ইতিহাসের পথে। কত শত ইতিহাসের সাক্ষী এই অঞ্চল। পৃথিবীর অন্যতম দর্শনীয় ও ছবি সদৃশ স্টেডিয়ামটি কিন্তু এই গলেতেই অবস্থিত। বিশ্বের সবচেয়ে মনোরম ক্রিকেট মাঠ হিসেবে যা কিনা বিবেচিত হয়। এই মাঠটি সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে মাঠটি পুনর্নির্মাণ করা হয় এবং 18 ডিসেম্বর 2007 সাল থেকে পুনরায় টেস্ট ম্যাচ শুরু হয়। চলে আসছি গল্ফ ফোর্টে, এবং গল্ফ যে লাইট হাউস সেটা প্রচুর গরম এদিকে। গলে গিয়েই সবার প্রথমে চোখ আটকে যাবে বিখ্যাত গল লাইট হাউসে। 1650 শতকের শেষের দিকে এই অঞ্চলে কর্মরত ডাচ মন্ত্রী ফিলিপাস বালডেউস তার বইয়ে গলে হারবার সম্পর্কে তার পর্যবেক্ষণের বিস্তারিত বর্ণনা করেছিলেন। তিনি বলেন যে প্রাচীরের উপর একটি লোহার কামান স্থাপন করা হয়েছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 28 ফুট উঁচু পাথরের উপর নাবিকদের পথ দেখানোর জন্য একটি লণ্ঠন ছিল যা সমুদ্রে বেরিয়ে এসেছিল। মূলত তার সেই লেখা থেকেই বোঝা যায় গলে লাইট হাউস কতটা প্রাচীন। দেশবাসী, যথারীতি ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে টিম ক্রুঞ্চি আমরা চলে এসেছি গলে। গলের সেই বিখ্যাত লাইট হাউস এই মুহূর্তে ঠিক আমার পেছনে, আর গলের সি বিচ ঠিক এর সামনে। দেশ বিদেশ থেকে আসা, দ্যাটস মিন আমাদের দেশ থেকে আসা বা অন্য দেশ থেকে আসা সব মানুষ নেমে পড়েছে গলের বিচে। গল, শ্রীলঙ্কা।
কলম্বো থেকে 119 কিলোমিটার দক্ষিণ পূর্বাংশে এই গলে শহরের অবস্থান। শহরটি শ্রীলঙ্কার দক্ষিণ অঞ্চলীয় প্রদেশের প্রশাসনিক রাজধানী। 16 শতকে পর্তুগিজরা যখন এখানে আসে তখন এটি গিমাথিথা নামে পরিচিত ছিল। এর পূর্বে 14 শতকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এ শহরটিকে কালি নামে উল্লেখ করেছিলেন। মূলত হাঁটছি গলের রাস্তায়। ডাচ এরিয়া ছিল, ডাচদের সাজানো এখনো শহর এবং সকল স্থাপনা এখানে বর্তমান। শ্রীলঙ্কার ঔপনিবেশিক শাসনের গোড়াপত্তন হয়েছিল যেসব শহরে, সেগুলোর মধ্যে গল অন্যতম। গল ফোর্ট এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। এই শহরের সর্বত্র ইউরোপীয় স্থাপত্য কলার উপস্থিতি সহজেই চোখে পড়বে। এই শহরটি প্রথম প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা, পরবর্তী ডাচ ও ব্রিটিশদের হাতে ছিল এর নিয়ন্ত্রণ। দুর্গের মধ্যে মেরিটাইম জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীগুলো দেখতে পারেন। শ্রীলঙ্কার গলে অবস্থিত জাতীয় সমুদ্র জাদুঘর বা জাতীয় সমুদ্র প্রত্নতত্ত্ব জাদুঘরটি গলের দুর্গের মাঝেই অবস্থিত। এটি সর্বপ্রথম 9 মে 1992 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং গলে দুর্গের পুরাতন গেটের উপর 1671 সালে প্রতিষ্ঠিত একটি ডাচ গুদামের মাঝেই যা কিনা অবস্থিত। ডাচ রিফর্ম চার্চে যদি ঘুরতে ঘুরতে ঢুকে পড়েন তবে দেখতে পাবেন তার মেঝে জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত প্রাচীন কবর। হঠাৎ করেই আমার চোখ আটকে গেল 179 বছরের পুরনো একটি এপিটাফে, এডমান্ড বাকলসের, যিনি কিনা বেন্টিক স্টিমারের বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন। 1846 সালে মাত্র 38 বছর 8 মাস বয়সে আমাদের তৎকালীন বাংলা থেকে ইংল্যান্ড যাওয়ার পথে তার মৃত্যু হয়েছিল এই গলে। তিনি সমাধিত আছেন এই ডাচ রিফর্ম চার্চেই। এই জায়গাটি মূলত গল ফোর্ট। এই গল ফোর্ট ইতিহাসের পাতা হতে উঠে আসা জীবন্ত এক স্থাপনা, যা প্রথমে 1588 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীতে 1649 সাল থেকে 17 শতক পর্যন্ত ডাচদের দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত করা হয়েছিল। এটি মূলত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ। সন্ধ্যায় এই দেয়ালে হাঁটা খুবই উপভোগ্য, তবে নকল প্রাচীন ডাচ কয়েন বা পাউডার দুধ বিক্রি করতে চাওয়া মানুষদের কাছ থেকে বিরক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। গল মূলত বিখ্যাত তার সাগর সৈকতের জন্য। স্বচ্ছ নীল পানির সৈকত এই গলের মূলত পুরোটা জুড়েই, যদি সব জায়গায় নামা যায় না পানিতে। আর তাই তো গলে ঘুরতে গেলে যদি পানিতে নামতে চান তবে নামতে পারেন লাইট হাউসের পাশের বিচে। দুপুরে বসে পড়লাম গলের বিখ্যাত গ্লোবাল কিচেন অ্যান্ড ক্যাফেতে দুপুরের লাঞ্চ করার জন্য। আমাদের এ যাত্রার লাঞ্চের আয়োজনে মাটন বিরিয়ানি। আর যাই হোক, এই প্রথম মনে হলো বিরিয়ানি খাবার জন্য বাংলাদেশই সেরা জায়গা। বেশি না, মাত্র 24,255 টাকা। এটা হলো আমাদের লাঞ্চের বিল। আর এটা হলো অনেক জনের না, জাস্ট মাত্র 6 জনের লাঞ্চের বিল। এবং মানে শ্রীলঙ্কাতে যদি আপনারা ঘুরতে আসেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে খাবার দাবারের খরচ প্রচুর। এবং এখানে সব থেকে বড় যে নোটটা সেটা হলো আপনার 5,000 টাকার নোট। আর মোটামুটি একটা ভালো জায়গায় একবেলা যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে সেই 5,000 টাকার একটা নোট আপনাকে খরচ করতে হবে। শত শত বছরের পুরনো ডাচদের বানানো এই শহরের পথ ধরে হাঁটছি আজ।
গলে আছে দেখার মতো অনেক কিছুই। এখানে আছে সেন্ট অল সেন্টস চার্চ, কালুতারা মন্দির, সিনিগামা মন্দির। এখানেই আছে পিচ প্যাগোডা, ডাচ রিফর্ম চার্চ, আছে আরবি কলেজ। গলের জলবায়ু ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্যের প্রকৃতি, আর তাই শহরটিতে প্রকৃত অর্থে কোনো শুষ্ক মৌসুম নেই, যদিও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে লক্ষণীয়ভাবে শুষ্ক থাকে। বছর জুড়ে এই শহরের গড় তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। শত শত বছরের পুরনো এই শহর, পুরনো এই পথঘাট জুড়েই অন্যরকম এক অনুভূতি। শহর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে থাকা রেস্টুরেন্টগুলোতে আড্ডা দিয়ে কাটিয়ে ফেলা সম্ভব পুরো একটি বেলা। গলে ভ্রমণের সময় আপনি অনেক কিছুই কিনতে পাবেন। এখানে জহরত, প্রাচীন জিনিসপত্র, ফল, সবজি, মাছ এবং আরও অনেক কিছুই পাওয়া যায়। তবে মনে রাখবেন, ট্যুরিস্ট প্লেস হয়, এখানে সব জিনিসের দাম অনেক বেশি। বেলা শেষ হয়ে আসছে, এবার ফিরতি পথ ধরার পালা। আমরা আবারও ফিরে চলছি কালুটারার পথে। শ্রীলঙ্কার এই অঞ্চল সাক্ষী হয়েছিল ভয়ঙ্কর সুনামির, যার ক্ষত আজও ছড়িয়ে ছিটিয়ে আছে উপকূলীয় অঞ্চল জুড়েই। অনেক মানুষ হারিয়েছিল প্রাণ, অনেকেই হারিয়েছিল সবটুকু সম্বল। সুন্দর এই সাগর পার ধরে ছুটতে ছুটতে আনমনে শোনা যায় সেই হাহাকার। দিনের আলো নিভে আসছে, এবার ঘরে ফেরার পালা। পর সারাদিনের ঘোরাঘুরি শেষে আমরা আবার ফিরে আসলাম হোটেলে। যখন আমরা হোটেলে ফিরে আসলাম তখন প্রায় রাত 9টা। অপূর্ব সুন্দর এক দেশ এই শ্রীলঙ্কা। সুন্দর দেশটির মানুষগুলো সুন্দর। সাগর পাড়ে যথারীতি বসে থাকতে থাকতে সময় কখন চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আজ আমাদের শেষ রাত কালুটারায়। সকাল হতেই আমরা বেরিয়ে পড়ব। আপাতত অপেক্ষা সকাল হবার।